গতকাল রাত থেকেই একটা ভিডিও অনেকেই পাঠাচ্ছেন আমাকে, সোশ্যাল মিডিয়াতেও সেই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। দেখলাম যে ভিডিওতে দেখা যাচ্ছে যে 3.5 বছরের জেল খাটা এক আসামি অশ্লীল ভাষায় অসভ্যের মতো চিৎকার করে বিজেপির এক মহিলা আক্রমণ করে যা নয় তাই বলছেন। এবং এই ভিডিও দেখিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে দেখুন কীরকম অসভ্যতা, কীরকম গায়ের জোর এখনও দেখাচ্ছে। এত কিছু ঘটনা রাজ্যে ঘটছে, এরপরও শাসকের মধ্যে সামান্যতম সহনশীলতা নেই। এই ধরনের অসভ্যতাই তারা দেখিয়ে যাচ্ছে এবং গায়ের জোরে এইভাবেই বাংলাটাকে তারা দমিয়ে রাখতে চাইছে। কেউ কেউ আবার বলছেন যে সন্দেশখালি থেকে চোখ ঘোরাতেই জেনে শুনে এরকম করছেন। আমি পুরো ভিডিওটা দেখেছি এবং দেখার পর আমার একটা কিন্তু সম্পূর্ণ অন্য অ্যানালিসিস আছে। সেই অ্যানালিসিস অনুযায়ী আমি বলতে পারি যে না, এটা দৃষ্টি ঘোরানোর খেলা প্রাথমিকভাবে হয়তো মনে হতে পারে, কিন্তু আসলে নার্ভ ছেড়ে দিয়েছে। খেলাটা যে আর হাতের মধ্যে নেই, নাগালের মধ্যে নেই, সব কিছু শেষ হয়ে গেছে, ক্ষমতা থেকে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, এইটা বুঝে গেছে। তার ফলে আর নার্ভটা ধরে রাখতে পারছে না। শুধুমাত্র এই ঘটনাটাই নয়, আরও দুটি ঘটনা, মোট 3টি ঘটনার কথা আজকে আপনাদের বলবো, এবং যার ফলেই কিন্তু আমার মনে হয়েছে যে এবার যে চাপটা এসেছে সেই জায়গা থেকে পরিষ্কার বুঝে যাচ্ছে যে ক্ষমতার যে বৃত্ত আছে সেই বৃত্ত থেকে সরে যেতে হবে। আর শুভেন্দুবাবুর কথা যদি সামান্যতম বিশ্বাস করা হয়, তাহলে বলা যেতেই পারে যে ক্ষমতার অলিন্দ থেকে সরে গেলে মাননীয়া শূন্য, আর মাননীয়া ক্ষমতায় না থাকলে তার আদরের ভাইপোও শূন্য। সেই জায়গাটা অনুধাবন করি, আর কিন্তু মাথা ঠান্ডা রাখতে পারছে না। কী ঘটনা, 3টি কোন ঘটনার কথা বলছি শেষ অবধি দেখুন, তাহলেই বুঝবেন এবং তারপর আপনারা বলুন আমার অ্যানালিসিস ঠিক ছিল নাকি ভুল। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যে ভিডিওটি ভাইরাল হয়েছে বা আমাকে পাঠাচ্ছেন, আমি ইচ্ছা করেই সেই ভিডিওটি দেখাচ্ছি না, কেননা সেটি প্রথমত একটি অন্য চ্যানেলের, যদিও কার্টেসি দিয়ে সেটা দেখাতেই পারতাম, কিন্তু যেভাবে অসভ্যতাটা সেখানে হয়েছে, যেভাবে গায়ের জোরটা সেখানে দেখানো হয়েছে, যেভাবে পারলে একজন মহিলা বিধায়ক যার সম্মান আছে, মান সম্ভ্রম আছে, তার দিকে তেড়ে গেছেন, মনে হচ্ছিল মারতে যাবেন, সেই জন্যই আমি ইচ্ছা করে ভিডিওটা দেখাচ্ছি না। এখন এই ঘটনায় কেন বলছি যে নার্ভটা ছেড়ে দিয়েছে, দেখুন যে সংশ্লিষ্ট ব্যক্তির কথা বলা হচ্ছে তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এক এক সময় এক এক রূপ ধারণ করেন এবং তার মতো ধান্দাবাজ লোক যে পশ্চিমবঙ্গে আর এই দুটি নেই তার মতো, এটা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু খুব ভালো করে যদি ঠান্ডা মাথায় ভেবে দেখেন, এর থেকেও কিন্তু অনেক কঠিন কঠিন পরিস্থিতি হয়েছে এবং তিনি তার চিটিং পিটিং কথা দিয়ে কার্যত বিপক্ষকে খেপিয়ে দিয়েছেন, রাগিয়ে দিয়েছেন, কিন্তু নিজে খুব শান্ত, খুব খুব স্থিতদি দেখিয়েছেন। কিন্তু তিনি যেভাবে কালকে উত্তেজিত হয়ে পড়লেন, তিনি যেভাবে কালকে তেড়ে গেলেন, তাতে করে এই জায়গাটা স্পষ্ট হচ্ছে যে সন্দেশখালী কাণ্ড কিন্তু নাড়িয়ে দিয়েছে। আর কিন্তু কিছুতেই নার্ভটা ধরে রাখতে পারছেন না। যদি নার্ভটা ধরে রাখতে পারতেন, তাহলে তাহলে কিন্তু তিনি ওই জায়গায় বসে ঠান্ডা মাথায়, যেরকম এর আগে সাংবাদিক বৈঠকে করেছেন বা অন্যান্য টক শোয়ে করেছেন, সেই কাজটিই কিন্তু তিনি করতে পারতেন। সেইটা কিন্তু তিনি আর করতে পারলেন না। আসলে হবে নাই বা কেন, একটার পর একটা জায়গা হচ্ছে। প্রথমত যে ভোট ব্যাংক সেটা সরে যাচ্ছে, এবং সন্দেশখালির যে এফেক্টটা হয়েছে সেটা তো শুধুমাত্র সন্দেশখালি সেন্ট্রিক নয়, সারা পশ্চিমবঙ্গে কিন্তু এর এফেক্টটা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ধরনের ঘটনা আস্তে আস্তে শুনতে পাওয়া যাচ্ছে। নতুন সন্দেশখালির সন্ধান পাওয়া যাচ্ছে। আজকেই উত্তরবঙ্গে একটা জায়গায় হয়েছে, কিছুদিন আগে দেখলাম পাঁচলাতে, সেখানকার সাধারণ মানুষ তারা খেপে গেছেন, তারা করছেন। এই যে দিকে দিকে সন্দেশখালির মানুষ কিন্তু সারা পশ্চিমবঙ্গকে বার্তা দিয়েছে যে আর কিন্তু ঘরের কোণে বসে থাকার সময় নয়। যে কথাটা আমি বারবার বলছিলাম, এবার কিন্তু রাস্তায় প্রতিবাদে নামার সময় হয়ে পড়েছে। কেননা এরা চায় ঘরের কোণে ঢুকে থাকুক, ভাতা ভিক্ষা নিয়ে মুখ বন্ধ করে বসে থাকুক, এবং তারপর ওই শাহজাহান, উত্তম, শিবু তারা এসে মস্তানিটা করবে এবং সেই ফুটো মস্তানগুলোকে দিয়ে রাজ্যটাকে শাসন হবে। সেই জায়গাটা থেকে যে যদি ছেড়ে বেরিয়ে আসা যায়, এই শিবু উত্তমরাও কুই 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 করে জেলে ঢুকবে, এই শাহজাহানরাও গর্তে লুকিয়ে যাবে। এই যে বার্তাটা সন্দেশখালি দিয়েছে, সেটা কিন্তু ভয়ঙ্কর হয়েছে। এরপরে আদালতে গিয়ে বারবার ধাক্কা খেতে হয়েছে, সেখানে যে জোর করা হচ্ছে, পাশাপাশি এসসি এসটি কমিশনের রিপোর্ট আসছে, মহিলা কমিশনের রিপোর্ট আসছে, চারিদিক থেকে ঘিরে ধরছে। আপনারা যারা বলছিলেন না যে কি করছে কেন্দ্র, সত্যিই তো এখনও সেইভাবে কোনো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। আচ্ছা বলুন তো, কেন্দ্রর অ্যাক্টিভিটি যদি না থাকতো, সন্দেশখালি নিয়ে যদি চাপ না থাকতো, এইভাবে নামটা লুজ করতো, এইভাবে মেজাজ হারাতো? যে যে কথাগুলো বলেছেন, প্রথমত সন্দেশখালি এমন একটা ইস্যু যেটা খুব সেন্সিটিভ। কেননা
এতদিন যে ধরনের অভিযোগগুলো হচ্ছিল, চুরি চামারি ডাকাতি ফেরেববাজি, ঠিক আছে, সেটাকে জোর করে রাজনৈতিক প্রতিহিংসা বলে চালানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু মা বোনেদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, এটা তো ভয়ঙ্কর জিনিস। এই জায়গায় কিন্তু যে কোনো মানুষই কথা বলতে গেলে, যখনই মহিলাদের সঙ্গে কথা বলতে বলা হয় তখন কিন্তু অনেক সম্ভ্রম রেখে কথা বলে, কিন্তু যে অ্যাটাকিং জায়গায় চলে এলেন, এবং শুধুমাত্র ওই মহিলা বিধায়ককেই নয়, সেখানে সন্দেশখালীর মায়েরাও কিন্তু উপস্থিত ছিলেন, যারা নিজেরা বলেছেন যে আমাদের উপর অত্যাচার হয়েছে। এই মানুষগুলোকেও যেভাবে আক্রমণ করলেন, এর নেগেটিভ এফেক্ট হবে না? আপনারা তো ট্রেনে বাসে যাতায়াত করেন, বাড়িতেও মা বোনেরা আছেন, বা পাড়াতেও পাড়া পড়শি যারাই থাকেন, যখনই মহিলাদের সঙ্গে কথা বলা হয় মানুষ কিন্তু অনেক সম্ভ্রম নিয়ে কথা বলে। কেন? কেননা এখনও আমাদের সমাজ বিশ্বাস করে যে কোনো ঘটনা যেটা চাক্ষুষ করা হয়নি, সেখানে যদি একজন মহিলা চিৎকার করে ওঠেন, নিশ্চিতভাবে তিনিই পীড়িত হয়েছেন, এবং সেই জন্যই তিনি প্রতিবাদের জন্য চিৎকার করেছেন। অনেক সময় এর মিসইউজও হয়েছে, আমরা সেটা সমাজে দেখেছি, কিন্তু সেটার সংখ্যা এতটাই নগণ্য যে আদালতও, আইনও আজও বিশ্বাস করে কোনো মহিলা যখন প্রতিবাদ করছেন তখন তিনিই সঠিক, এবং তিনি সেই অত্যাচারের সীমাটা তার উপর ছাড়িয়ে গেছে বলেই আজকে চিৎকার করতে বাধ্য হয়েছেন। আর সেই জায়গা থেকে এই রকম একটা সেন্সিটিভ ইস্যু, যেটাকে অনেক পোলাইটলি হ্যান্ডেল করতে হতো, সেটাকেও আর হ্যান্ডেল করা যাচ্ছে না। আচ্ছা বলুন তো, এই দলটার মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ, তিনি যদি আজকে সন্দেশখালিতে যেতেন, তিনি যদি নবান্নে দাঁড়িয়ে বা বিধানসভায় দাঁড়িয়ে বলতেন ঠিক আছে, যিনি বিরোধী দলনেতা আছেন বা সমস্ত দলের যারা নেতা আছেন তারা সবাই মিলে চলুন, আজকে সন্দেশখালির মতো ঘটনা ঘটেছে, যেখানে হ্যাঁ আমার প্রশাসনের হয়তো কিছু ভুল আছে, কিন্তু সেই সব কাটাছেড়া করার সময় নয়। এই রকম একটা ঘটনা ঘটেছে, রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়াই, তাদের সঙ্গে কথা বলি এবং সেই সমস্যার সমাধান করি। স্বাভাবিকভাবেই বিরোধী দলগুলো কিন্তু সেই জায়গায় পা মেলাতে পারতো না, আর তাতেও কিন্তু তার রাজনৈতিক প্রভাব বিস্তার হতো, তাতেও কিন্তু তার রাজনৈতিক জয় হতো। আর যদি তার সঙ্গে যেত, তাহলে এই বার্তা যেত যে না, দল হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিন্তু এটার একটা সদর্থক সময় জায়গা করতে চাইছেন, পারছেন না সেই জায়গাটা। আর এই না ভারিয়ে ফেলাটা শুধুমাত্র এইখানেই নয়, আরও কিছু উদাহরণ হয়েছে। যেমন কিছুদিন আগে তাদের এক কাউন্সিলর, তিনি কলকাতা পুরসভায় দাঁড়িয়ে খ্রিস্ট ধর্মকে অপমান করে ফেললেন। গভীরে যাও করে এমন এক তত্ত্বকতার গল্প বললেন, যার মধ্যে ওই সেক্সের গল্প একদম মমা করছে। তাহলে এই ঘটনাগুলো ছিল কিন্তু প্রাথমিকভাবে ওই দৃষ্টি ঘোরানোর জন্য। এই ধরনের কথা বলবেন, মানুষজন উত্তেজিত হবে, এই নিয়ে কথা বলবে এবং সন্দেশখালী ভুলে যাবে। কিন্তু সেইটা নিয়ে যত না আলোচনা হলো, সন্দেশখালীর দাগ, সন্দেশখালীর ক্ষোভ, সন্দেশখালীর রাগ কিন্তু এক ফোঁটাও কমলো না, এবং সন্দেশখালীর ফলে গোটা বাংলা যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে, সেখানে কিন্তু এইটাকেও দাগ কাটা গেল না। তার আগেরও আর একটা উদাহরণ আপনাদের বলি, যেটা নিয়েও চর্চা শুরু হয়েছিল। সেখানে ওই মুখপাত্র একদম সর্বভারতীয় চ্যানেলে গেছেন, গিয়ে বলেছেন যে রেপের কথা বলা হচ্ছে, তার ভিডিও ফুটেজ আছে। এই ধরনের যে কথাবার্তাগুলো বলা হয়েছে, এগুলো পরিষ্কার কিন্তু একটা প্ল্যান্ড কথাবার্তা ছিল বলেই মনে হচ্ছে। কেননা এই কথাবার্তাগুলো যখনই হবে, এগুলো নিয়ে কন্ট্রোভার্সি শুরু হবে এবং মূল টপিক থেকে বিষয়টা সরে যাবে। যে কোনো টিভির টক শোয়ের দিকে তাকান, দেখবেন এদেরকে যখনই প্রশ্ন করা হয় যে এইটা কেন হচ্ছে, এরা হাতরস বেনারস কত কি ঘুরে সব চলে আসে, কিন্তু ওই মূল বিষয়ে কোনোদিন কথা বলতে চায় না। কেননা এটা পলিটিক্যাল স্টান্ট বলতে পারেন। এটা যারা টক শোয়ে অংশগ্রহণ করেন তারা খুব ভালো করে জানেন, বেশ কিছু স্ট্র্যাটেজি থাকে, থিওরি থাকে, সেইটার উপর এই ধরনের কথা বলা হয় যে যখন তোমার কাছে ওই প্রশ্নের উত্তর নেই, ওই প্রশ্নের উত্তর কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, জিনিসটাকে ঘুরিয়ে দাও, এমন একটা জায়গায় নিয়ে চলে যাও যেখানে ওই বিষয়ে আর কথা হবে না, অন্য বিষয়ে কথা হবে। দেখুন, এদের যখনই প্রশ্ন করা হয়, বলে হাতরসে এই হয়েছে, মণিপুরে এই হয়েছে, এটা নিয়ে কেন হচ্ছে না, সাথে সাথে বিরোধী দল কিন্তু সেই ফাঁদে পা দিয়ে দেন, বলে যে হাতরসের কথা বলছো, হাতরসে তো এই করা হয়েছে, হাতরসে তো আমরা কাউকে প্রোটেক্ট করিনি, না হাতরসের পর আমাদের ওখানে প্রতিনিধি দল গিয়েছিল। দেখুন, টপিকে কথা হচ্ছিল সন্দেশখালী, চলে গেল হাতরস, ওই বিষয়েই আলোচনা হচ্ছে, সন্দেশখালী শব্দটা কিন্তু আর উচ্চারিত হচ্ছে না। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু ওই কাউন্সিলরের যে গল্প, যে গভীরে যাও, যে রেপের ভিডিও টেপ চাওয়া, এইগুলো কিন্তু শুরু হয়েছিল। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে এইগুলো দিয়েও কিন্তু ক্ষোভটাকে চাপা দেওয়া যাচ্ছে না।
আর তার ফলে যিনি সবথেকে ঠান্ডা মাথার বলে পরিচিত, যিনি এর আগে বিলো দ্য বেল্ট বহুবার আঘাত করেছেন এবং সেই জায়গায় অন্যকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, রাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, মিটমিটে থেকেছেন, তিনিও কিন্তু আর তার টেম্পারটাকে কন্ট্রোল করতে পারছেন না। তিনি ফেটে পড়ছেন, তেড়ে আসছেন, অ্যাগ্রেসিভ হচ্ছেন। মানুষ কখন হয়? ট্রেনে বাসে যখন ঝগড়া ঝামেলা হয়, দেখেন না, যখন কারোর কাছে পয়েন্ট থাকে না, তেড়ে তখনই যায়। যখন পয়েন্ট থাকে কিন্তু লজিক্যালি কথাবার্তা বলতে থাকে, লজিক্যালি অ্যাটাক করার চেষ্টা করে। অনেক চেষ্টা করেছিল কিন্তু সেইটাকে আর ধরে রাখতে পারছে না। আর এই ধরে রাখতে না পারাটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে শাসকের গেম এন্ড হয়ে গেছে। যতই আপনাদের মধ্যে ক্ষোভ থাকুক যে কেন্দ্রের অ্যাকশন দেখা যাচ্ছে না, এখনও সেইভাবে কোনো কিছু হচ্ছে না, এত কিছু হয়ে যাচ্ছে, তারপরও 355 356 হচ্ছে না, ঠিক গুটি গুটি পায়ে ঠিক দিকেই জিনিসটা যাচ্ছে। এবং সেই চাপটা তো এরা খুব ভালো করে জানেন, কেননা এরা সরকারের কাছ থেকে ইনফরমেশনটা পেয়ে যান। ভেতরের খবর কি হচ্ছে এরা জানেন, যেটা আমি আপনি জানবো না সেটাও কিন্তু এরা জানে। এদের কাছে আইবি রিপোর্ট আসে এবং সেই জায়গা থেকেই আগামী দিনটা যে কতখানি ভয়ঙ্কর হচ্ছে এটা এদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তাই নাপটা ধরে রাখতে পারছে না, তাই এইভাবে তেড়ে যেতে হচ্ছে, তাই এইভাবে অ্যাটাকে যেতে হচ্ছে। কিন্তু সেটাই তো ছবিটা পরিষ্কার করে দিচ্ছে যে এই যে লড়াই, এই যে সংগ্রাম, এই যে বিরোধিতার জায়গা, সেইটা একদম শেষ ল্যাপে চলে এসছে। গণতান্ত্রিকভাবেই এদের বিসর্জন আসন্ন এবং সেই ছবিটা, সেই আগামী দিনটা এরা বুঝে গেছে। আর শেষের সেদিন যে কত ভয়ঙ্কর, এইটা বুঝে যাবার পরই আর নামটা ধরে রাখতে পারছে না। কি বলবেন আপনারা? সত্যিই কি তাই, নাকি এটা এখনও গাজোয়ারি জায়গা এবং এরপরেও যেভাবে আগে সব কিছু ম্যানেজ হয়ে গেছে সেইভাবেই ম্যানেজ হয়ে যাবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।